ইরানের সর্বশেষ আপডেট দেওয়ার জন্য বসেছি। দর্শক, ইরানের সর্বশেষ আপডেটগুলো সর্বোচ্চ মানে আমি চেষ্টা করবো একদম অল্প সময় দেওয়ার জন্য। সেটা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাতের পর আইআরজিসি শপথ নিয়েছে তারা ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ করতে যাচ্ছে মার্কিন টার্গেটে। তারা যে কথাটি বলেছে সেটি বাস্তবায়নের ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বলা হচ্ছে মার্কিন 27টি টার্গেট, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে পুরো পৃথিবী জুড়ে 27টি টার্গেটে ইতিমধ্যে তারা সফল অ্যাটাক করেছে ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসি। পাশাপাশি বলা হয়েছে যে অঞ্চলগুলো মানে আরবের যে অঞ্চলগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে প্রত্যেকটি তাদের লক্ষ্যবস্তু। সর্বশেষ খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে মধ্যপ্রাচ্যে তাদের যে সামরিক বেজ আল উদাইদ, সেখানে আমি লাস্ট যে ফুটেজ দেখছি এখনো সেখানে আগুন চলতে দেখা গেছে। পুরো আকাশ কালো হয়ে আসছে, কালো ধোঁয়াতে। তার মানে বড়সড় আক্রমণ করা হয়েছে মার্কিন ঘাঁটি যেটা কাতারে রয়েছে আল উদাইদ, সেই ঘাঁটিতে। এবং একটি নয়, একটার পর একটা সিরিজ মিসাইল মারছে আরব রাষ্ট্রগুলো, অর্থাৎ বেইমান বিশ্বাসঘাতক রাষ্ট্রগুলোর উপর ইরানের বড় রকম অ্যাটাক শুরু হয়ে গেছে। বাহরাইনে দেখা গেছে আরো বড় আক্রমণ। বাহরাইনের ভিতরেও আমরা গতকালকে যে খবর দিয়েছি তারপর আবারও নতুন করে অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকে বাহরাইনে প্রায় অনেকগুলো ভবন ধসে পড়েছে এমন তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, মার্কিন গুরুত্বপূর্ণ যে সিস্টেমগুলো অকেজো করে ফেলেছে ইরান আক্রমণের মাধ্যমে। এবং ইন্টারেস্টিং খবর হলো পৃথিবীর সবচেয়ে বিলাসপূর্ণ মানে বড় পাঞ্জাবির এবং সবচেয়ে বড় ভণ্ড রাষ্ট্র কোনটা জানেন তো? বড় পাঞ্জাবি মানে মনে হয় যে পৃথিবীর সমস্ত নবী ওলামা মাসা সব এক দেশে থাকে, তার নাম হলো আরব আমিরাত। কিন্তু সবচেয়ে বড় ভণ্ড রাষ্ট্র আরব আমিরাতের একদম ইসরায়েলি মালিকানাধীন বড় বড় ব্যবসায়ীদের যে ভবনগুলো সিরিজ টার্গেট করতেছে ইরান। সেখানে আপনারা হয়তো কিছু ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন। অর্থাৎ ইসরায়েলে যে মার্কিন এবং ইসরায়েলি বড় বড় ব্যবসায়ীরা আছেন এবং সেই তাদের যে বড় বড় হোটেল বা তাদের যে রিসোর্ট, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোকে ইরানে বসে আরব আমিরাতে, দুবাই এবং আরব আমিরাতে আবুধাবিতে আর কি অ্যাটাক করে সিরিজ হামলা করা হচ্ছে। বড় বড় ভবন দেখছি আমরা অ্যাটাক করে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরান। সিরিজ অ্যাটাক চলছে এখন, 27টি টার্গেটে হিট করেছে ইতিমধ্যে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে আক্রমণ করতে যাচ্ছে। আক্রমণ শুরু হয়েছে কিন্তু মূল ফেজ বা মূল আমরা যদি বলি যে কম্পনটা কখন শুরু হবে, আক্রমণ কিন্তু সিরিজ চলতেছে এবং ইরান দখলদার দেশটিকে টার্গেট করেও সিরিজ মিসাইল মারতেছে। এবং যে ফুটেজগুলো আসতেছে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ধসে পড়েছে দখলদার দেশটি, তাদের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে, কিন্তু কোনো পক্ষ এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্যটি প্রচার করেনি। তো ইরানের মধ্যে ইরান তাদের মানে নিজেদের হতাহতের শিকারটা করেছে যে কি পরিমাণ তাদের প্রাণ গেছে। তো সবচেয়ে বেশি নিহতের সংখ্যাটি হয়েছে এক জায়গাতে, একটি স্কুলে, একটি মেয়েদের স্কুলে একযোগে এই অ্যাটাকে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আর দুঃখজনক হলো যে ইরান বা ইরানের ভেতরে বিশ্বাসঘাতকদের জন্য আমেরিকা ইসরায়েল তাদের প্রথম অ্যাটাকটি সফল হয়েছে। সফল মানে তাদের মূল টার্গেট ছিল যদি ইরানের প্রথম ব্যক্তিগুলোকে রেজিম চেঞ্জের জন্য যাদেরকে টার্গেট করা হয়েছে তাদের হত্যা করা যায়। কিন্তু আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে এখানে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, আইআরজিসি প্রধান, সেনা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা প্রধান, এরা সব এই মুহূর্তে কেন মিটিং করতে গেছেন যখন জানেন তারা যে বিশ্বাসঘাতক পশ্চিমা বাহিনী ওয়েট করছে? কারণ এর আগেও আপনারা দেখেছেন যে আমেরিকা আলোচনার নাম করে অ্যাটাক করেছে। আমেরিকা প্রত্যেকবারই প্রতারণা করে। আপনারা যারা তুর্কি সিরিয়াল এরদোয়ান মানে কি বলে এরদোয়ান তো দুঃখিত, সেটা হলো আর্তুগুল, ওসমান, সেলজুক বা আব্দুল হামিদ, এই যে সিরিজগুলো দেখছেন এগুলো সত্য ইতিহাস নিয়ে তৈরি, দেখবেন ওরা একটা প্রতারক বিশ্বাসঘাতক জাতি, সবসময় এটা করে। এর আগে যে অ্যাটাকটা হলো ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ, সেখানেও দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছিল, আলোচনার মধ্যেই ধুম করে তারা আক্রমণ করছে। অথচ বাংলাদেশ না, পৃথিবীতে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী
কোনো বিষয়ে আলোচনা চলাকালীন কোনো দেশ আক্রমণ করতে পারে না, কোনোভাবেই পারে না। এটা সম্পূর্ণ অবৈধ আক্রমণ করেছে। আচ্ছা, ওদেরকে অবৈধ বলবে এটাকে বলেন? ওরা যা করবে সবই বৈধ, শুধু অবৈধ হলো দুর্বলদের জন্য। যারা দুর্বল তারা যদি সব নিয়ম মেনেও চলে তারা অবৈধ, আর যারা শক্তিশালী, তারা তো পরাশক্তি, তাদের জন্য কোনো আইন লাগবে না। এই যে আইন কি, ইরানের শাসন কাঠামো কেমন হবে মার্কিন যুক্তরাষ্ট্র বলার কে? প্রথম প্রশ্ন আসতে পারে না? ইরানের জনগণ ঠিক করবে কে হবে তাদের প্রেসিডেন্ট, কে হবে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, কোন পদ্ধতি তাদের নির্বাচন হবে, এটা আমেরিকা বলে দেয়ার কে? যদি আমেরিকায় শাসন ব্যবস্থা নিয়ে এতই তার গা ব্যথা থাকে, গা জ্বলা থাকে, তাহলে আরব রাষ্ট্রের মধ্যে যুগের পর যুগ যে চলছে, যে মানে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্র কেন ভাঙছে না? কারণ তারা মানে মার্কিনীদের কাছে মাথা নত করে বসে আছে, মার্কিনীদের পা চিটে দিচ্ছে, মার্কিনীদের পাপেট। ইরান, তারা উঁচু করেছে মাথা। ওদের কথা মাথা উঁচু করবি কেন তোরা মুসলমানরা? তো তো বেকুবের জাতি। তোরা নিজেরা ভোট দিবি চোর বাটপারদের, ঋণ খেলাপিদের, তোরা দিবি কারাপ্টেড লোকদের ভোট। সবসময় তোরা অন্যায়কারী, ধর্ষণকারী, খারাপ লোকগুলোকে ভোট দিবি, আর তারা তোদের দেশের অর্থ সম্পদ চুরি করে আমাদের দেশের ব্যাংকগুলোতে রাখবে, আর আমরা ধনবান হব। ইমরান খান বলেছিল না, বাংলাদেশ পাকিস্তান দরিদ্র কেন জানেন? এই দেশের আমাদের নেতারা, আমাদের সরকারি কর্মকর্তারা, বড় পদের লোকেরা এই দেশের টাকাগুলো চুরি করে সুইস ব্যাংক, আমেরিকার ব্যাংক, বড় বড় ব্যাংকে রাখেন, যার ফলে আমরা দরিদ্র হয়েছি, আমাদের টাকাগুলো চলে যাচ্ছে দেশের বাইরে, ওরা ধনী হচ্ছে। এটা ইমরান খান বলেছেন। আপনি দেখেন হাসিনা কত টাকা সরিয়েছে, তার আগে বিএনপি কত টাকা সরিয়েছে, এবার বিএনপি কত টাকা সরায়। আবার এদেরকে ক্ষমতা কারা বসে? আমরা বসাই, আমরা ওদেরকে বসাই, ওরা চুরি করে, আমরা দিন শেষে ফকির থাকি। এটাই হলো আমাদের ভাগ্য। আমেরিকা বলছে যে তারা ইরানে ব্যাপক অ্যাটাক করতে যাচ্ছে, মানে ইরান যখন ঘোষণা দিয়েছে আইআরজিসির পক্ষ থেকে, তারা ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ করতে যাচ্ছে এবং আক্রমণ শুরু করে দিয়েছে। আরব আমিরাতে একটার পর একটা মিসাইল হিট চলতেছে এখন। কাতারে তাদের প্রধান ঘাঁটি আল উদাইদ শেষ, বিমান ঘাঁটি শেষ, বাহরাইনের বিমান ঘাঁটি, নেভাল স্টেশন শেষ, জর্দানে মোটামুটি তামা চলতেছে এখন, জর্দানের ভেতরে, কাতারে হয়েছে। ইরান কোনো মুসলিম সাধারণ মানুষকে মারছে না, যেখানে তাদের মার্কিন ঘাঁটি, সেই টার্গেট করছে মার্কিন ঘাঁটিগুলোকে। কিন্তু ইরানে দখলদার এবং আমেরিকা আক্রমণ করে যাদেরকে মেরেছে ম্যাক্সিমাম সাধারণ মানুষ, স্কুলের বাচ্চাদেরকে মেরেছে। কিন্তু আন্তর্জাতিক আইনে এটা নিয়ম নেই। কিন্তু আমেরিকাকে কে শিখাবে আইন বলেন? জাতিসংঘ তো আমেরিকা, আইসিসি মানে কি ভারত, ক্রিকেট মানেই ভারত, সমস্ত নিয়ম ভারতের ইশারায় চলবে, আবার সমস্ত জাতিসংঘের নিয়ম আমেরিকার ফর্মুলায় চলবে। তাহলে জাতিসংঘের অর্থটা কি দাঁড়ায়? এখন পর্যন্ত আরবের বিশ্বাসঘাতকরা ইরানের সর্বোচ্চ নেতার হত্যায় তারা আরব লীগের পক্ষ থেকে শুধু নিজেদের দেশে আক্রমণের প্রতিবাদ জানিয়েছে। তারা ইরানের উপরে যে হামলা হয়েছে, তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, এটা কোনো প্রতিবাদ জানায়নি। মুসলিম ইতিহাসে যারা বেঁচে থাকতে চান তারা মরে যান। আলী খামেনির একটি স্টেটমেন্ট আমার মনে আছে। তিনি বলেছিলেন যে আমি তো মৃত্যু বরণ করতেই এসেছি, তার মধ্যে আমি 86 বছর বেঁচে গেছি। আমি তো মৃত্যু আলিঙ্গন করতেই এসেছি, তার কিন্তু একটা হাত আপনারা জানেন পঙ্গু ছিল। তিনি বিপ্লবের একজন অন্যতম লড়াইকারী ছিলেন, এবং সেই বিপ্লবে রুহুল্লাহ খমিনি যখন খামিনি হয়ে প্রথম রাষ্ট্র পরিচালনা করেন, তারপর তিনি দায়িত্বে এসে 36 বছর পরিচালনা করেন এই আয়াতুল্লাহ আলী খামিনি। তিনি বলছেন যে আমার পুরো জীবনটাই তো আল্লাহ আমাকে দিয়েছে। কোনো মানুষ 86 বছর বাঁচে, আমার তো বাকি জিন্দগিতে মানে আমার আর কোনো স্বপ্ন নেই। এখন ইরানকে নিয়ে আমার একটাই স্বপ্ন, আগামী যুবকরা কোথায় ইরানকে নিয়ে যাবে। আমি শুধু চেয়ারে বসে দেখি, ওরা মনে করে আমাকে হত্যা করলে সব শেষ। না, আমাকে হত্যা করলে কিচ্ছু হবে না। হাজারো মানুষ ইরানকে পাহারায় দাঁড়িয়ে গেছে। তিনি বলছেন যে আমি শাহাদাতের মৃত্যু আমার সবচেয়ে পছন্দ। দেখেন সেটি আল্লাহ তার দিয়েছে, ভাগ্যটা কি। মানে একটা মানুষ রোগে শোকে মারা যায়নি, তার সারা জীবনের কামনা ছিল শাহাদাতের মৃত্যু, তিনি সেটাই পেয়েছেন। 86-87 বছর বয়সে তিনি দখলদারদের অ্যাটাকে মারা গেছেন এবং রমজান মাসে মারা গেছেন। একটা মানুষের কর্ম, একটা মানুষের শ্রেষ্ঠত্ব, একটা মানুষের অনেক কিছু আল্লাহ পারিপার্শ্বিকভাবে দেখিয়ে দেন। এখন বলবেন, কেউ বলবেন তারা শিয়া, তারা এই, তারা ওই। আমি মুসলমানদের মধ্যে বিভেদগুলোকে পছন্দ করি না।
কে জান্নাতে যাবেন কে জান্নাতে যাবেন ঠিক করেন তো আল্লাহ, আমি আপনাকে। সবচেয়ে বড় অনেক বড় পীর সাহেব আছে যাদের পিছনে আমরা অনেক দৌড়াই, দেখবে সব শালারা হয়তো জাহান্নামে গেছে, কিন্তু ওই পীর সাহেবের যে পছন্দ করে না সে হয়তো জান্নাতে চলে গেছে, কারণ ওই পছন্দ না করার জন্য চলে গেছে, কারণ ওই পড়া ছিল হয়তো ভণ্ড, হয়তো আমি আপনি জানি না। লেবাসে তাকে অনেক বড় পীর সাহেব মনে হয়েছে, কিন্তু ভিতরে সে হয়তো আল্লাহ সবচেয়ে অপ্রিয় ছিল। আবার এমনও ব্যক্তি আছেন মাসলা মাসাইলে সবাই কাফের ঘোষণা করে, ওই নিজে কাফের মরে গেছে কিন্তু যারে কাফের বলছে সে জান্নাতে চলে গেছে, কারণ এটা নির্ধারণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। একজন ব্যক্তি রমজানে মারা গেলেন, একজন ব্যক্তি সারা জীবনের কামনা ছিল শাহাদাতই হলো, এবং তার প্রিয় লোকদের সাথে একসাথেই হলো। এখন আপনারা হয়তো মনে করছেন অনেকে, ভাই এটা খুব দুঃখজনক ঘটনা, এটা ইরান তো হেরে গেল। ভাই একটা সহজ প্রশ্ন বলি, সান্ত্বনা দেওয়ার জন্য না, একদম চিন্তা করেন কি হবে তার ভাগ্যে, এটা কি আল্লাহ জানেন না? ইরানের ভাগ্যে কি আছে এটা কি আল্লাহ জানেন না? খামেনির শাহাদাত এটা তো আল্লাহ দান করেছেন। ইরানের আগামী দিন কি হবে এটা আল্লাহ তো জানেন, পরিকল্পনা তো আল্লাহর হাতে। মার্কিন বোমারু বিমান, মার্কিন ড্রোন কিংবা ইসরায়েলি ড্রোন কারো জীবন নিতে পারে, আপনার বিশ্বাস হয়? যদি নিতে পারতো খামেনি এতদিন বেঁচে ছিল কি করে? আবার যদি নিতেই পারতো তাহলে এরকম পৃথিবীর বড় বড় অনেক মানুষের জীবন থাকতো না। আল্লাহ তাদেরকে সম্মানিত করেন যারা শাহাদাতের মৃত্যু চান। কেন চান? তার পরবর্তী প্রজন্ম আরো বড় শাহাদাতের তামান্না নিয়ে আসেন। যে খামেনি তার যতটুকু দেয়ার ছিল তিনি ইরানকে দিয়ে গেছেন, একটা সীসা গলা প্রাচীর করে গেছেন, তিনি ইরানের তাজ হয়ে গেছেন, তাজ মুকুট হয়ে গেছেন। এখন যিনি আসবেন তিনি আরো বড় কেউ হয়ে আসবেন, কারণ নতুন নেতৃত্ব এখন ইরানে আসবে। এই শাসন ব্যবস্থা কেউ চাইলেই ধ্বংস করতে পারবে না। প্রিয় দর্শক, দ্বিতীয় আপডেট খবর হলো পাকিস্তানে এবং বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কনসুলেটে হিট শুরু হয়ে গেছে। পাকিস্তানে মার্কিন কনসুলেটে বা অ্যাম্বাসিতে টার্গেট করে হিট করা হয়েছে এবং পুলিশের সাথে সংঘর্ষ এখন পর্যন্ত জানা মতো 9 জন পাকিস্তানে কেবল নিহত হয়েছে। বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে এই ইরানের উপর আক্রমণের ক্ষোভ ফুঁসে উঠছে, মানুষ সড়ক পথে নামা শুরু করেছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পুরো পৃথিবীতে এখন মার্কিন বিরোধী আন্দোলন শুরু হচ্ছে। আমেরিকা কোনটা সামলাবে? পাশাপাশি পাকিস্তানে যে ঘটনাটি ঘটলো, 9 জন মানুষকে পুলিশ গুলি করে মেরে ফেলছে, কারণ মার্কিন কনসুলেটে হামলা হয়ে গেছে, আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখেছি। কোন দিকে যায় পৃথিবী বলা যাচ্ছে না, অবস্থা খুব বেগতিক দিকে যাচ্ছে। আজ রাত ইরানের সর্বোচ্চ আক্রমণের রাত হতে যাচ্ছে, এটুকু ধারণা করা যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে আরো একাধিকবার আমরা লাইভে আসব, আপডেট খবর পাওয়া মাত্রই আমরা সরাসরি চলে আসব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আজকে মন খারাপের মতো কিছু খবর আছে, চেষ্টা করব তার মধ্যেও কিছু মন ভালো করার খবর দেবার জন্য। আপনারা কি একদম ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আজকে সকালটা হয়তো আপনাদের যারা প্রথম দেখছেন বা অনেকেরই হয়তো জেনে গেছেন ইতিমধ্যে, আপনাদের অনেকেরই মনটা খারাপ হতে পারে। সেটা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা স্বীকার করেছে যে ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। কয়েকটি প্রশ্ন উঠেছে যে তাকে এত সহজে হত্যা করলো কিভাবে ইসরায়েল, কিভাবে পারল, নেপথ্যে কারা জড়িত ছিল। 2 নম্বর, তার মৃত্যুতে কারা দায়িত্ব নিতে পারে, মার্কিন ইসরায়েলের স্বপ্ন কি পূরণ হবে। 3 নম্বর প্রশ্ন, যুদ্ধ কোন দিকে যাচ্ছে, তবে খামেনি এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর ইরান ইসরায়েল যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আপাতত 3টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত লাইভ সেশনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আলী খামেনির শাহাদাত নিয়ে।
৮৬ থেকে ৮৭ বছর বয়সী আলী খামেনি প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। রুহুল্লাহ খমেনির কাছ থেকে এই দায়িত্ব নিয়ে তিনি প্রায় ৩৬ বছর ইরানের বিপ্লবকে বাঁচিয়ে রেখেছেন, যেটাকে বলা হয় ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরানের মূল টার্গেট ছিল পশ্চিমা দুনিয়ার সাথে ইসলামী চেতনাকে বাঁচিয়ে রাখা এবং একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইরান সেটা, বা খামেনি পরিবার সেটা তার জীবন দিয়ে করে গেছেন। মার্কিনীদের টার্গেট হলো পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াবে না, কেবল দাঁড়াতে পারবে বিড়াল অথবা ইঁদুরেরা অথবা তেলাপোকা। যেমন পৃথিবীতে দাঁড়িয়ে আছে অনেকগুলো ইঁদুর, বিড়াল, তেলাপোকা। আরব রাষ্ট্র নামক আমাদের শেখ, আমাদের ধনকুবের কিছু আমির ওমরারা, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, জর্দান, এখানে আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমা দুনিয়ার পাপেটরা, পাপেট বললো না, পশ্চিমা দুনিয়ার কি বলবো, সবচেয়ে নিকৃষ্ট ওয়ার্ড হতে পারে কি, তারা বসে আছে। ইরানে মানুষের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা, অর্থাৎ তারা বলছে যে আমরা ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানুষ যাদেরকে ক্ষমতায় দেখতে চায় তাদের বসাতে চায়, মানুষের ভোটে যারা নির্বাচিত হয় তাদের বসাবো। কত ঠেকা পড়ছে পশ্চিমাদের নিজের খেয়ে ইরানে তারা গণতন্ত্র আনবে। তাহলে আমার প্রশ্ন পশ্চিমা দুনিয়ার কাছে, আপনারা সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, জর্দানে, বাহরাইনে, সেখানে কেন গণতন্ত্রের কথা বলছেন না, মানুষের সরকারের কথা বলছেন না? সেখানে তো যুগ যুগ না, সেখানে শত শত বছর ধরে ক্ষমতায় বসে আছে রাজারা, রাজাদের পোলারা, রাজাদের নাতিরা, পুতিরা, খুতিরা। তো সেখানে কি মানুষের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত না? এই প্রশ্ন করা যাবে না, কারণ সৌদি আরব তাদের পেট্রোডলার বিক্রি করে মূল টাকাটা আমেরিকাকে দিয়ে দেয় ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য। তারা আমেরিকার বিশেষ দণ্ডতে তেল মাখে তাদের তেল দিয়ে, আর আমেরিকা মজা পায়, এতে আমেরিকা বলে তোরাই থাকবি ক্ষমতায়। কিন্তু ইরান মুসলিম বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার একটা চেষ্টা করেছে। ইরান বলছে বাকি মুসলিমদেরকে দাঁড়াও, তোমরাও দাঁড়াও, তোমরা যদি না দাঁড়াও ইমাম মাহাদি যে বিজয়ের লক্ষ্যে লড়বে সেই মুসলিম উম্মাকে খুঁজে পাবে কোথায়? এটা ইরানের বক্তব্য ছিল। হ্যাঁ, শিয়া সুন্নি নিয়ে অনেক দ্বন্দ্ব থাকবে, সেই আলোচনা আজকে যাবই না, কেউ এই আলোচনা প্রশ্নই আসে না। লক্ষ্যটা মূল জায়গা আছে ফোকাস। ইরান ফোকাস করছে কি আর আমরা ফোকাস করতে চাই কি? বিষয় হলো ইরান চাইছিল পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে বা সেই অসভ্য জাতির বিরুদ্ধে একটা মাথা উঁচু করা জাতি, সেটা একটা ইসলামী বিপ্লব আনে খামেনি পরিবার বা খামেনিরা সেই খমিনি সিলসিলায় সর্বশেষ ৩৬ বছর টিকে থাকা পৃথিবীতে সর্বাধিক সবচেয়ে বড় ক্ষমতার ৩৬ বছর কিন্তু কেউ টিকে নেই রাষ্ট্রীয় ক্ষমতা, একমাত্র আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন। তিনি কি করেছেন আসলে ইরানের জন্য খেয়াল করেন। তিনি একটা বিপ্লবী বাহিনী তৈরি করেছেন যেটা বিপ্লবের চেতনায়, আইআরজিসি। তিনি মুসলিম বিশ্বে ইরানকে পৃথিবীর কাছে পরিচিত করেছেন কিভাবে? যেখানে কেউ সাহস করে না টোকা দিতে, দখলদার তাদের বুকের মধ্যে টোকা দিয়েছেন। যে আমেরিকাকে কেউ চোখ তুলে কথা বলতে পারে না, সেখানে চোখ তুলে তাকিয়েছেন। পারেন আর না মারে, যেতেন আর না যেতেন, এই শুরুটা ইরান করেছে। আর বাকি মুসলিম দেশগুলো আমেরিকা, ইসরায়েলের কাছে মাথাটা নিচু করে বসে থাকে আর জি হুজুর করে। যাক, আলী খামেনিকে নিয়ে সবচেয়ে দুঃখজনক যে খবরটি হলো সেটি হলো ধারণা করা হচ্ছে ইরানের ভেতরে তার নিকটস্থ বিশ্বাসঘাতকদের কারণে তার এই মৃত্যুটা হতে পারে। কিরকম? আলী খামেনি যে বৈঠকটি করছিলেন তার দফতরে, এই বৈঠকটির তথ্য পুরোপুরি গোপন ছিল, হাতে গোনা কজন ব্যক্তি জানতেন। যারা জানতেন আইআরজিসির শীর্ষ কমান্ডার, শীর্ষ পলিটিশিয়ান যারা থাকবেন সেই মিটিংয়ে, কিছু কমান্ডার আর আলী খামেনি। সূত্রগুলো বলছে যে আমেরিকা বা ইসরায়েল নর্মালি রাতে আক্রমণ করে, কিন্তু এই গোপনীয়, অতি গোপনীয় মিটিংটির খবর যারা জানতেন তাদের মধ্যেই বিশ্বাসঘাতক ছিলেন বলা হচ্ছে।
কারণ তারা যেভাবে এই মিটিং কার্যালয় আলী খামেনির অফিসে এসেছিলেন, এরা খুব গোপনীয়তার মাধ্যমে সবকিছু করা হচ্ছিল, এবং যিনি এই তথ্য মোসাদকে বা সিআইকে দিচ্ছিলেন তিনি সেই মিটিংয়ে ছিলেন। হয় তিনি শহীদ হয়েছেন অথবা তিনি সেই মিটিংয়ে না ঢুকে বের হয়ে চলে গেছেন, অর্থাৎ তিনি বিশ্বাসঘাতক। এটা নির্ণয় করা যাবে, বা কিভাবে ইরান করবে আমি জানি না। যে জাতি নিজেকে পশ্চিমা দুনিয়ার কাছে বিক্রি করে দেয়, তাদের পাপেট হতে চায়, তাদের ভাগ্যে কি আছে বুঝতে পারছেন। তবে ইরানের সবাই তো এটা না। যেমন আমরা আমাদের দেশের কথা বলি, আমরা অনেক বড় কথা বলি, দিল্লি না কি, দিল্লি না পিন্ডি, পিন্ডি না দিল্লি, কত কথা বলি না আমরা। দিন শেষে তাদের খুশি করতে আমরা ক্ষমতায় বসে পড়ি। রাজনীতির ভোট চাওয়ার সময় বড় বড় স্লোগান দেয়া যায়, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে কি এরকম একটা স্লোগান আছে। তো দেখেন এখন কি হচ্ছে। বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী বসছেন মার্কিন চয়েস, স্বরাষ্ট্রমন্ত্রী বসেছেন ভারতীয় চয়েস। বাংলাদেশ কোথায়? ভারতের আর আমেরিকার চয়েসে যদি হবে, বাংলাদেশের চয়েসটা কোথায়? এটা হলো আমাদের, আমরা মুসলিম জাতি, আমরা ভোট দিচ্ছি কাকে? চোরকে, বাটপারকে, লুটেরাকে, ঋণ খেলাপিদের, আমরাই ভোট দিয়ে বিজয়ী করছি। আবার আমরাই বলছি জিনিসপত্রের দাম বাড়ছে কেন, আবার আমরাই বলছি ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন, আবার আমরাই বলছি এই দেশে শান্তি আসবে কবে। আমাদের মধ্যে সোনার ছেলেগুলোকে আমরা মানে যে সোনার ছেলেরা যেখানে সেখানে ধর্ষণ করে, তাদেরকে আমরা বেছে নিচ্ছি আমাদের নেতা হিসাবে। তো সেই জাতির ভাগ্যে কি আসবে বলেন? এই জাতিকে আপনি কিভাবে পথ দেখাবেন? এই জাতি যখন রাস্তায় ভিক্ষা করে, ভিক্ষা দিবেন না যে তোমরাই তো ভিক্ষুক হয়েছে নিজেদের দোষে, তোমরা তো থাকবে মাথা উঁচু করে, তোমাদের কি নেই, সম্পদ সব আছে, তোমরা ভিক্ষা করছো কেন? কারণ তোমরা তোমাদের নেতা চয়েস করছো তাদেরকে, যারা সব লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে, আর তোমরা ফকির হচ্ছ। সো ভিক্ষা করি খাও তোমাদের জন্য, তোমরা যেমন আল্লাহ তোমাদের জন্য সেই নেতা পাঠিয়েছে। ইরানে আলী খামেনিকে তার জনগণদের চয়েস করে বসিয়েছে, তাই না? ইরান যারা ঘুরেছেন তারা জানেন একটা সাজানো গোছানো দুনিয়া। ইরানকে অর্থনৈতিকভাবে শুধু আমেরিকার স্যাংশন দিয়ে এভাবে ডাউনে রেখেছে, কিন্তু ইরান এক সম্ভাবনাময় দেশ, তেল গ্যাস সব আছে, সব তারা ব্যবহার করছে। তারা নিজের প্রযুক্তিতে আমেরিকাকে, ইসরায়েলকে চ্যালেঞ্জ করছে নিজের প্রযুক্তি নিয়ে, বুঝতে পারছেন? সেই ইরানকে ডাউন করতে চায় ইরানের মধ্যে বসে থাকা আরো কিছু ব্যক্তিরা, তারা হয়তোবা নিজেকে দেশপ্রেমিক বলবে। এখন কি হচ্ছে, পুরো ইরান জুড়ে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করেছে, শত শত মানুষ প্রাণ হারিয়েছে। পাশাপাশি ইরান তার সর্বোচ্চ আঘাতটা করেছে। ইরান আবুধাবির সেই বিশাল বিশাল ভবনগুলোকে ছাপা করে ফেলতেছে একটার পর একটা। কেমন লাগে? আবুধাবিতে মানে আরব আমিরাতে ইসরায়েলি যে ব্যবসার প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় ইমারত ভবনগুলো দেখেন না আপনারা মাঝে মাঝে, এগুলো টার্গেট করে ইরান হিট করেছে। কাতারে মিসাইলের বর্ষা বহাই দিচ্ছে, বাহরাইনে তাণ্ডব চালাইছে ইরান ব্যাপক আকারে। তারপর ইসরায়েলের ভেতরে তেল আবিব, হাইফাতে ম্যাসাকার করে ফেলছে ইরান কালকে রাত থেকে, ব্যাপক অ্যাটাক করেছে। ইরানের আইআরজিসি বলছে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুতে তারা শত্রু বাহিনীকে এমন মূল্য চোকাতে বাধ্য করবে যেটা পৃথিবী এর আগে দেখেনি। তার মানে তারা সর্বোচ্চ হামলার ঘোষণা দিয়ে ফেলেছে আইআরজিসি। বলা হচ্ছে এই হামলায় আইআরজিসির প্রধান, সেনাবাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ অনেক শীর্ষ প্রধানরা মারা গেছে, শাহাদাত বরণ করেছে। মানে আলী খামেনির সাথে তারা সেই বৈঠকে ছিলেন। এবং যে আইআরজিসি যুদ্ধটা করে বিপ্লবী গার্ড বাহিনী, তারও প্রধান মারা গেছেন, সেনা প্রধান মারা গেছেন, এরকম শীর্ষ অনেক পলিটিশিয়ান, শীর্ষ কমান্ডাররা মারা গেছেন। এটা হলো সবচেয়ে দুঃখজনক। একসাথে মানে এই বিশাল সংখ্যক ক্ষতিটা আসলে কল্পনা করা যায় না, কিন্তু বিশ্বাসঘাতকরা এই কাজটিতে সহজ করে দিয়েছে আমেরিকার জন্য। কি আমেরিকা কি দিবে তাদের? ধরেন বিশাল অঙ্কের টাকা দেবে আমেরিকা, টাকার জন্য রাষ্ট্রটাকে বিক্রি করে দিলেন একজন ব্যক্তি। সির্ফ একজন ব্যক্তির বিশ্বাসঘাতকতায় ইরান কত বড় ক্ষতিগ্রস্ত হলো দেখেন। কিন্তু আমেরিকা কি তাকে টাকা দিয়ে বাঁচায় রাখবে? কি করবে আমেরিকা জানেন তো? আমেরিকা তাকে টাকা দিতে ডাকবে বা টাকা দিবে, সার্টেন টাইম পর আমেরিকা তাকে মেরে ফেলবে। কোনো না কোনো, আমেরিকা হয়তো বাস চাপা দিয়ে মারবে, গোয়েন্দা দিয়ে মারবে, বিষ প্রয়োগে মারবে। কেন মারবে? যে ব্যক্তি নিজের দেশকে বিক্রি করতে পারে সে তো টাকার জন্য অন্য কাউকে বিক্রি করবে, সো তাকে মেরে ফেল। সিরাজউদ্দৌলার ইতিহাসে আপনি দেখছেন মীর জাফরের পরিণতি,
কিভাবে ব্রিটিশরা মেরে ফেলছে একে একে সবাইকে কৌশলে, ওরা এই কাজটা ঠিক করে। ওরা বিশ্বাসঘাতকদের থেকে সুবিধা নেয় কিন্তু বাঁচিয়ে রাখে না। কিন্তু আমরা বাঙালিরা পকেটের মধ্যে বিশ্বাসঘাতককে লুকিয়ে রাখি, আশ্রয় দিয়ে রাখি, বুকে আদর করে যত্ন করে রাখি বিশ্বাসঘাতকদের, যে জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন আসছে না। ইরান কালকে থেকে যে অ্যাটাকগুলো করছে সিরিজ দেখার মতো। আরব দুনিয়া এত বড় হামলা দেখে না এর আগে। আরব দুনিয়া ইরানের আক্রমণে কালকে মোটামুটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে তাদের মধ্যে। এখন বিষয়টা হলো ইরান ইতিহাসের সবচেয়ে বৃহৎ যুদ্ধের দিকে যাচ্ছে এমন ঘোষণা আসছে। পাশাপাশি ইরানের মধ্যে 7 দিনের ছুটি এবং 40 দিনের শোক শুরু হয়ে গেছে আলী খামেনির জন্য। তার স্থলাভিষিক্ত কি হতে পারেন এটা নিয়ে বেশ আলোচনা আছে। সেখানে প্রেসিডেন্ট, সর্বোচ্চ বিচারপতি, গার্ডিয়ান কাউন্সিল তারা সমন্বয় করে নতুন ব্যক্তিকে মনোনীত করবেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফার নামটিও আসছে এখানে, যে তিনি হতে পারেন, এবং আরো কয়েকজনের নাম আসছে। এই হামলায় আলী খামেনির মেয়ে, মেয়ের জামাই এবং এক নাতি শাহাদাত বরণ করেছেন, সঙ্গে আরো যেটা বললাম শীর্ষ কমান্ডারও মারা গেছেন। তবে তার ছেলের ব্যাপারে দাবি করা হলো, এখন পর্যন্ত তার ছেলের ব্যাপারে নিশ্চিত করেনি রাষ্ট্রীয় গণমাধ্যম। তার ছেলে মোস্তফা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু জানা গেছে, এটুকু আমরা জেনেছি আর কি ইরানের গণমাধ্যম সূত্রে। তিনিও পরবর্তী হতে পারেন। এখন ইরান কি করবে? ইরানের যে রেজিম চেঞ্জের টার্গেটটা করেছে মার্কিনীরা, এটা কি সফল হবে কিনা? ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে রেজিম চেঞ্জ খুব বেশি সুবিধা করতে পারবে না আমেরিকা, ইসরায়েল, কারণ এখানে যে সরকার গঠন প্রক্রিয়াটা সেটা পুরো ভিন্ন। তো এখানে আমেরিকা এখন ইরানের মধ্যে থাকা যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আমেরিকার পাপেটরা বা আমেরিকার পুতুলদেরকে আমেরিকা কল করেছে, তোমরা রাস্তায় নেমে আসো, আমরা তোমাদের আশেপাশে আছি, আমরা খোমেনিকে মেরে দিয়েছি, আমরা শীর্ষ কমান্ডারদের মেরে দিয়েছি, তোমরা এবার রাস্তায় নামো, রাস্তায় নেমে তোমরা তোমাদের অধিকার আদায় করো। আমেরিকা বলে দিচ্ছে ইরানের জনগণকে। আমেরিকা ইরানের জনগণকে কি ভালোবাসে বুঝতে পারছেন? হায় রে বেকুবের দুনিয়া রে। কিন্তু এখন পর্যন্ত কি বলবো, যে রাষ্ট্রীয় ক্ষমতার কন্ট্রোল বা সেনাবাহিনীর কন্ট্রোল পুরোপুরি খামেনি যে চেইন অফ কমান্ড তৈরি করে গেছে সেখানেই আছে। তো সবকিছু মিলে ইরানের আগামী কয়েক ঘন্টার মধ্যে বড় কিছু হয়তো আমরা দেখবো, যে ইরান আসলে কোন দিকে যাচ্ছে। ইরান কি আমেরিকার কাছে পরাজিত হয়ে গেছে, মাথা বিক্রি করে দিয়েছে, না ইরান আরো জোরে সোরে আক্রমণ করছে, বা এই লড়াইটা আরো দীর্ঘদিন চলবে, নাকি সংক্ষিপ্ত পরিসরে যুদ্ধটা শেষ করবে, আমেরিকা স্থলবাহিনী ঢুকাবে কি ঢুকাবে না, এই জিনিসগুলো আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাবো। সিরিজ, আপনার আমাদের সাথে লাইনে